প্রিয় ছাত্রছাত্রী, আজ যে ক্লাসটা শুরু করছি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আজ ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। সে পার্টটি হলো ন্যারেশন। ন্যারেশন শব্দটির বাংলা অর্থ হলো উক্তি। প্রথমে আমাদের জানতে হবে ন্যারেশন কাকে বলে। ন্যারেশন হচ্ছে কোনো ব্যক্তি যে কথাটা সরাসরি বা প্রত্যক্ষভাবে কিংবা অপ্রত্যক্ষভাবে বলে তাকে সাধারণভাবে আমরা ন্যারেশন বলতে পারি। ন্যারেশন শব্দটির অর্থ উক্তি, আর ন্যারেশনকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, আর একটা ইনডাইরেক্ট ন্যারেশন। একটি সেন্টেন্স এখানে লেখা হয়েছে, সেই সেন্টেন্সটা হলো, সেই সেন্টেন্সটি আমি পড়ে শোনাচ্ছি। রীতা সেজ আই অ্যাম ইল। এখানে একটা কমা হবে। রীতা সেইজ, রীতা বলে, আই অ্যাম ইল, আমি হই অসুস্থ। রীতা বলে আমি হই অসুস্থ। এই বাক্যটি ডাইরেক্ট ন্যারেশনে আছে। এই বাক্যটি কোন ন্যারেশনে আছে? ডাইরেক্ট ন্যারেশনে আছে। ডাইরেক্ট ন্যারেশনে ইনভার্টেড কমা থাকে। এই পাশে যে ইনভার্টেড কমা এর মধ্যে থাকে। এখন এই সেন্টেন্সটার মধ্যে কি কি আছে সেটা আগে জেনে নিই। যে ভার্ব দিয়ে বক্তা তার বক্তব্য পেশ করে, এখানে বক্তা রীতা আর ভার্বটি হচ্ছে সেজ। এই ভার্বটিকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এই ভার্বটিকে রিপোর্টিং ভার্ব বলে। যে ভার্ব দিয়ে স্পিচটি বলা হয় তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তাহলে আমরা রিপোর্টিং ভার্ব কাকে বলে? যে ভার্ব দিয়ে বক্তা তার বক্তব্য বলে তাকে বলে রিপোর্টিং ভার্ব। এখানে সেজ রিপোর্টিং ভার্ব, স্পিকার রীতা, স্পিকার হচ্ছে রীতা। স্পিকার, স্পিকারের অর্থ হলো বক্তা, স্পিকারের অর্থ হলো বক্তা। সেইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। আর যে বক্তব্যটি বলে বা পেশ করে, কি বক্তব্য বলেছে? আই অ্যাম ইল, আমি অসুস্থ বা আমি হই অসুস্থ, এই কথাটা বলেছে। এই যে বক্তব্যটা বলেছে, এই বক্তব্যটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই বক্তব্যটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ একটু বড় করে লিখলাম। যে বক্তব্য পেশ করে তাকে বলা হয় স্পিকার। যে ভার্ব দিয়ে তার বক্তব্য বলে তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর যে বক্তব্যটুকু পেশ করে
সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এই তিনটে অংশ খুবই গুরুত্বপূর্ণ। আর একবার রিপিট করছি, যে বক্তব্য বলে তাকে বলা হয় স্পিকার, যে ভার্ব দিয়ে বক্তব্য বলে সেই ভার্বটিকে বলা হয় রিপোর্টিং ভার্ব, এবং যে বক্তব্যটুকু পেশ করছে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। এখানে সেইসটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, কারণ বক্তা এই ভার্ব দিয়ে তার বক্তব্য পেশ করেছে। তাহলে বোঝা গেল পরিষ্কার করে যে কোনটা স্পিকার, কোনটা রিপোর্টিং ভার্ব এবং কোনটি রিপোর্টেড স্পিচ। এখন এইটাকে আমি সরাসরি রীতা তার বক্তব্য পেশ করেছে, এখানে রীতা তার বক্তব্য সরাসরি পেশ করেছে, ইনভার্টেড কমার মধ্যে আছে, মানে রীতার বক্তব্য সরাসরি বলেছে। তাহলে প্রথমে আমরা আসি ডাইরেক্ট ন্যারেশন। প্রথমেই বলেছি ন্যারেশনকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ডাইরেক্ট, আরেকটি হচ্ছে ইনডাইরেক্ট। ডাইরেক্ট এর বাংলা হচ্ছে প্রত্যক্ষ, আর ইনডাইরেক্টের বাংলা হচ্ছে অপ্রত্যক্ষ। তাহলে ন্যারেশনকে আমি দুটো ভাগে ভাগ করলাম, ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। এবার আসবো ডাইরেক্ট ন্যারেশন কাকে বলে। When the speech is quoted in the actual words used by the speaker, অর্থাৎ যখন বক্তা তার বক্তব্য সরাসরি পেশ করে, ডাইরেক্টলি বলে, তখন তাকে বলা হয় ডাইরেক্ট ন্যারেশন। আর যখন বক্তা তার বক্তব্য সরাসরি না বলে অন্যের ভাষায় ঘুরিয়ে বলে, তখন তাকে বলা হয় ইনডাইরেক্ট ন্যারেশন। When the speech is not quoted in the actual words by the speaker, that is called indirect narration. অর্থাৎ আমি ছোট্ট একটা গল্প বলি। রাস্তা দিয়ে আসছো তুমি, আস্তে আস্তে একজন বলল আমি ভাই খুব অসুস্থ হয়ে গেছি। তুমি আমাদের সামনে এসে বললে অমুক জায়গায় আমাকে অমুক জিজ্ঞেস করলো যে আমি খুব অসুস্থ, বা অমুক আমাকে বলল আমি অসুস্থ। এই যে প্রথমে যে বক্তাটা বলছে আমি অসুস্থ, তার বক্তব্য সে নিজে বলছে, সে ডাইরেক্ট ন্যারেশন। আর তুমি এখানে এসে যখন বলছো অমুক বলল যে সে অসুস্থ ছিল, তখন হবে ইনডাইরেক্ট ন্যারেশন। এইটা পরিষ্কার মাথায় আনলেই ন্যারেশনটা পরিষ্কারভাবে বোঝা যাবে। এবার ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার আগে একটা জিনিস আমাদের পরিষ্কার করে ধারণা রাখতে হবে, সেন্টেন্সকে গঠন এবং অর্থ অনুসারে 5টি ভাগে ভাগ করা যায়। তার মধ্যে 1 নম্বরে আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা আমরা বলতে পারি বর্ণনামূলক বাক্য। সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনটা আজকে আমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। তাহলে প্রথমে ন্যারেশন করার সাধারণ নিয়ম, মানে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার সাধারণ নিয়মগুলো শিখব। কি শিখব আমরা আজকে? ডাইরেক্ট ন্যারেশন করার, এগুলো কাটবি, ঠিক আছে? ঠিক আছে। এবার আমরা কি বলছি,
যে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন কীভাবে করব, ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন কীভাবে করব। তাহলে আমরা বলেছি একটু আগে অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন করা শিখব। তাহলে আমি প্রথমে একটা একটা সেন্টেন্স ধরে ধরে ন্যারেশন করব। অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন করিবার নিয়ম। অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স বা বাক্যে কোনো কিছু বর্ণনা করা বোঝায়, সেই সেন্টেন্স বা বাক্যকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারি। যে সেন্টেন্সে কোনো কিছু বর্ণনা করা বোঝায় এবং এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলি থাকবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট এগুলো থাকবে এবং ফুল স্টপ বসবে। এটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন করার নিয়ম শিখলে অন্যান্য ন্যারেশনগুলো খুব সহজ হয়ে যাবে। তাহলে আমরা প্রথম নিয়মটা কি শিখব, যে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন এই যে উল্লেখিত অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে করব। অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে যখন আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কীভাবে করব, তার নিয়মাবলী কি কি আছে, খুব সহজ করে সুন্দরভাবে গুছিয়ে করতে হবে। একটু সুন্দরভাবে মনোযোগ দিলেই একদম পরিষ্কার হয়ে যাবে। প্রথমে আমাকে শিখতে হবে যে যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। একটা উদাহরণ দিই, হি সেজ I am a fool. He says, সে বলে আমি হই একজন বোকা। সে বলে আমি বোকা। এই যে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, কিভাবে বুঝলাম? এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সঙ্গে এস কিংবা এস যোগ আছে, তাহলে এস যুক্ত হয়েছে, সের পরে এস যুক্ত হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট টেন্স। এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না, একটা শুধু যুক্ত হবে, এখানে একটা কনজাংশন দ্যাট যুক্ত হবে। তাহলে দ্বিতীয় নিয়মটা আমি কি বললাম? একটা কনজাংশন দ্যাট যুক্ত হবে। তাহলে করে ফেলি, হি সেইজ, কনজাংশন দ্যাট বা লিঙ্কার হিসেবে যুক্ত হচ্ছে। এবার যখন সে বলে আমি বোকা, সে বলে আমি বোকা, তখন এই কথাটা যদি অন্য কেউ বলে যে সে বলে যে সে বোকা, ইনস্টেড অফ আই রিপ্লেসড হি, মানে আয়ের পরিবর্তে এখানে আমরা হি দেব, কারণ অর্থ অনুসারে পরিবর্তন হয়ে যাচ্ছে। সে তো নিজে বলছে না, এই কথাটা অন্য কেউ বলছে যে সে বলে যে সে বোকা, তাহলে আয়ের পরিবর্তে কি হচ্ছে? হি। হি টেন্সের কোনো পরিবর্তন হবে না। আয়ের পরে অ্যাম বসেছে, তাহলে হির পরে কি বসবে? ইজ বসবে। আ ফুল। তাহলে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচটির টেন্সের পরিবর্তন হবে না। এখানে আরেকটা নিয়ম হচ্ছে, লিঙ্কার দ্যাটের পরে যে
ওয়ার্ডটি হবে তার প্রথম অক্ষরটা আর ক্যাপিটাল থাকবে না। ডাইরেক্ট নারেশনে সবসময় ইনভার্টেড কমার পরে যে যাই থাকুক সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, কিন্তু সেটা ক্যাপিটাল লেটার হয়ে পরবর্তীতে পরিবর্তন হয়ে কি হবে, পরিবর্তন হয়ে সেটি হবে স্মল লেটার। এখানে যাই থাকুক আই সবসময় ক্যাপিটাল, কিন্তু যদি অন্য কিছু থাকতো সেটা ক্যাপিটাল হতো। সেটাকে এই লিঙ্কার হিসেবে ব্যবহার করার পর হি হয়ে গেল, হিটা স্মল লেটার দিয়ে শুরু হবে এবং আরেকটা ইনভার্টেড কমাটা উঠে যাবে। কি হবে, ইনভার্টেড কমাটা আর থাকবে না, সমস্ত সেন্টেন্সেই ইনভার্টেড কমাটা উঠে যাবে এবং শেষে ফুল স্টপ বসবে। এবার যদি রিপিটিং ভার্বটা পাস্ট ফর্মে থাকে, if the repeating verb is in the past form, the verb of tense is changed corresponding form. রিপিটিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে তাহলে করেসপন্ডিং নিয়মে আমাকে যখন ডাইরেক্ট করেসপন্ডিং নিয়মটা কি, এই পাশে একটা সব করছি আর এই পাশে একটা সব করছি। সবটা আমি লিখবো প্রেজেন্ট, প্রেজেন্ট indefinite, indefinite becomes এটা দিয়ে বোঝালাম, becomes past indefinite, past indefinite। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডাইরেক্ট অ্যাকশন থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থাকলে, পারফেক্ট থাকলে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস past perfect, perfect continuous। একটু পরিষ্কার করলেই কিন্তু খুব সহজ। প্রেজেন্ট ইনডিফিনিট বিকামস পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে, পাস্ট ইনডিফিনাইট, ইনডেফিনাইট থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট হবে। পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নিচে লিখে দিলাম কন্টিনিউয়াস। একটুখানি সুন্দরভাবে এটুকু মনে রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট,
প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট থাকলে চেঞ্জ হবে না, পাস্ট পারফেক্ট টেন্সই থাকবে, এটা মনে রাখতে হবে। পাস্ট পারফেক্ট থাকলে এটা কিন্তু পরিবর্তন হবে না, এটা কী হবে, পাস্ট পারফেক্টই হবে, পাস্ট পারফেক্ট হবে। এটা একটু ভালো করে মনে রাখতে হবে। পাস্ট পারফেক্ট এটা কোনো পরিবর্তন হয় না, এটা পাস্ট পারফেক্টই থাকে। এবার ফিউচারে শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবাই? এবার পরের থেকে একটু বুঝিয়ে দিলাম, দিয়ে শ্যাল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে, WILL উইল। এবার এই একে বলে করেসপন্ডিং, এই যে নিয়মটা লিখলাম এটা সমস্ত সেন্টেন্সে একই রকম হবে, এইগুলো সমস্ত সেন্টেন্সে কিন্তু এটা কমন রুলস। বোঝা গেল? এবার আর কয়েকটি ক্ষেত্রে আমরা এই টেন্সের কোনো পরিবর্তন হয় না, যেমন চিরসত্য। চিরসত্য কি? সূর্য পূর্ব দিকে ওঠে। মাই টিচার, মাই টিচার, আমার শিক্ষক, মাই টিচার। said the sun rises in the east. আমার শিক্ষক আমাকে বললেন সূর্য পূর্ব দিকে ওঠে। আমার শিক্ষক আমাকে বললেন সূর্য পূর্ব দিকে ওঠে। The sun rises in the east. সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা চিরসত্য। আমরা যদি কেউ বলি সূর্য পূর্ব দিকে উঠতো, তাহলে এখন তো ওঠে না, তাহলে এটা কি টেন্সের পরিবর্তন করলে হবে? তাহলে চিরসত্য বোঝালে টেন্সের পরিবর্তন হয় না। ইউনিভার্সাল ট্রুথ, কখনোই পরিবর্তন হবে না। তাহলে আমাকে কি করতে হবে? যদিও এটা কিন্তু রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে আছে, তবুও এখানে টেন্সের পরিবর্তন হবে না। এবার তোমরা এটা করে ফেলো। মাই টিচার said that, এটা লিঙ্ক হিসেবে দ্যাট আসবে, that the sun rises in the east. দেখো, মাই টিচার সেড, আমার শিক্ষক বললেন, লিঙ্কের হিসেবে দ্যাট আসবে, দ্যাট দিয়েছি। ইনভার্টেড কভার পরে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছিল, সেটা স্মল লেটার হয়ে যাবে বলেছি। যে টেন্স সে টেন্সেই আছে, যেহেতু এটা চিরসত্য, সেজন্য পরিষ্কার পরিচ্ছন্নভাবে ক্লিয়ার মাথায় রাখতে হবে যে চিরসত্য বোঝালে টেন্সের পরিবর্তন হয় না। এবার আমি কয়েকটা উদাহরণ করিয়ে কিছু এক্সেপশনাল রুলে যাব,
মাই ফ্রেন্ড said to me we are going to college. মাই ফ্রেন্ড আমার বন্ধু, সেইট বললে তুমি আমাকে, আমার বন্ধু আমাকে বলল উই আর গোয়িং টু কলেজ, আমরা কলেজে যাচ্ছি। এখানে সেই টু আছে, এটা পাস্ট ফর্ম, তাহলে করেসপন্ডিং পাস্ট ফর্মে টেন্সের পরিবর্তন হবে। আর সেই টু থাকলে টোল্ড হবে, সে টু থাকলে টেল হবে, শেষ টু থাকলে টেলস হবে। তাহলে একটুখানি নিচে একটু বুঝিয়ে দিই, সেই টু থাকলে কি হবে? টোল্ড হবে। সে টু থাকলে কি হবে? টেল হবে। শেষ টু থাকলে কি হবে? টেন্স হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে এই নিয়মটা মনে রাখতে হবে, সে টু থাকলে সেখানে টোল্ড হবে, সে টু থাকলে টেল হবে, শেষ টু থাকলে টেন্স হবে। মানে এখানে যে টেন্সে যেভাবে আছে এখানেও সেভাবে সেই টেন্স হয়েছে, আর কিছু না। এবার তাহলে এখানে কি হবে? সে টু জায়গায় কি হবে? এখানে সে টু জায়গায় কি আছে লেখা? টোল্ড হবে। তাই নিজেরা করে ফেলো। মাই ফ্রেন্ড told me, এবার কি আসবে? লিঙ্কার, কনজাংশন দ্যাট আসবে। দ্যাট, দেখো এখানে একটু ভালো করে আরেকবার বুঝে নাও, এখানে এইখানটা খুব ক্লিয়ার করতে হবে। আমার বন্ধু আমাকে বলল আমরা কলেজে যাচ্ছি। তোমার বন্ধুর সঙ্গে রাস্তায় দেখা হয়েছে, তুমি এখানে এসে বললো যে আমার বন্ধু আমাকে বলল যে তারা কলেজে যাচ্ছে, তাই বলবে তো? তাহলে ইনস্টেড অফ উই রিপ্লেসড দে, অর্থ অনুযায়ী আমরা জায়গায় কি হচ্ছে? তারা। তাহলে নিশ্চয় এখানে তাহলে দে হবে। এবার এটা কোন টেন্সে আছে? উই আর গোয়িং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে? করেসপন্ডিং নিয়মে পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস হলে দের পরে ওয়ার বসবে, আর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত। দে ওয়ার গোয়িং টু কলেজ। হলো? এটা পরিষ্কার ক্লিয়ার হলো সবার? এবার দেখো পরবর্তীতে যদি বলি কতগুলো একটু এক্সেপশনাল রুল। আমার বাবা আমাকে বলল, বা আমার বাবা বলল, কি বলল? যে আমার ভাই আগামীকাল লন্ডন রওনা হবে। এই সেন্টেন্সটা শুনতে মনে হচ্ছে ফিউচার টেন্স, কিন্তু যখন লিখবো তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আপাতত ভবিষ্যৎ বোঝাচ্ছে। আমি সেন্টেন্সটা লিখে তারপরে ক্লিয়ার করছি। মাই ফাদার
said to me my brother lives for London. প্রথমেই আমাকে দেখতে হবে ন্যারেশন করতে গেলে রিপিটিং ভার্বটা কোন টেন্সে আছে। আমাকে কি দেখতে হবে প্রথমে? রিপিটিং ভার্বটা কোন টেন্সে আছে, তাই তো? তাহলে রিপিটিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, তাই তো? তাহলে পাস্ট টেন্সে হলে এইখানে কিন্তু আমার যে এটা কোন টেন্সে হবে, তাহলে মাই ব্রাদার লিভস ফর লন্ডন, এর সঙ্গে একটু জুড়ে দিই টুমরো, আরো সুন্দর হবে টুমরো, আগামীকাল। তাহলে এইটা যদি আমার রিপিটিং ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে, তাহলে এইটা যে টেন্সে থাকবে, নিয়মটা লিখে দিয়েছি। সেই নিয়মটা কি আছে? নিয়মটা একটু দেখে নাও, যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, তাই লেখা আছে। এবার পাস্ট ইনডিফিনিট করতে গেলে এখানে হবে, একটু করে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, একটু এক্সেপশনাল আছে, মানে একটু ব্যতিক্রম আছে। তাহলে মাই ব্রাদার সেড টু থাকলে টোল্ড হবে, টোল্ড মি, লিঙ্কার হিসেবে দ্যাট বসবে, একটা কনজাংশন, তারপরে কি বললো? আমাকে বললো। তাহলে সেই আমার বাবা আমাকে বললো। আমি অন্য একটা জায়গায় বন্ধু বান্ধবের সঙ্গে যখন কথা বলছি তখন বলছি কথাটা, যে আমার বাবা আমাকে বললো। আমাকে কি বললেন? আমাকে বললেন যে আমার ভাই, মানে কার ভাই? আমার বাবার ভাই। তার মানে কি? তার মানে হচ্ছে এটা যে তার বাবার ভাই, মানে কার? যে বলছে বক্তা, সে বক্তার ভাইটা, তাই তো? তার মানে এখানে মাই থাকলে কি হবে? হিজ ব্রাদার। লিভের জায়গায় যদি লেফট দিই, সেন্টেন্সটা কিন্তু এক্স্যাক্টলি হবে না। লিভের পাস্ট ফর্ম এখানে লেফট হয়, নিয়মে হবে would live for লন্ডন। এইবার একটু কথা আছে, টুমরো থাকলে কি হবে? টুমরো থাকলে কি হবে? টুমরো থাকলে হবে মাই ব্রাদার told me that his brother would live, my father, হ্যাঁ এখানে ফাদার হবে, ব্রাদার লিখেছি, ভুল হয়ে গেছে লেখার সময়, খেয়াল করিনি। ফাদার told me that his brother would live for London. টুমরো আছে, টুমরো থাকলে কি হবে? নেক্সট ডে। টুমরো থাকলে কি হবে? মনে রাখতে হবে এগুলো। টুমরো থাকলে কি হবে? নেক্সট ডে, দা নেক্সট ডে, নেক্সট ডে। হলো? এবার কয়েকটা পরিবর্তন একটু লিখে দিয়ে, এটা লেখার পর নাও থাকলে দেন হয়, নাও মানে এখন, দেন মানে তখন। নাও থাকলে দেন, কাম থাকলে গো, নট অলওয়েজ। অর্থ অনুযায়ী কাম থাকলে সাধারণ নিয়মে গো হয়, কখনো কখনো অর্থ অনুযায়ী নাও হতে পারে। এটা লিখে নাও, কাম থাকলে গো হয়। দিস থাকলে
দ্যাট হয়, দিস থাকলে দোজ হবে, ইয়েস্টারডে থাকলে ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, PREVIOUS প্রিভিয়াস ডে। আরও আছে, সেগুলো করতে করতে আমরা শিখবো। ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, অনেকগুলো আছে, সেগুলো আর প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস করতে করতে আমরা শিখলাম। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন আমি শিখলাম। একটা জিনিস, একটা এক্সেপশনাল রুল, এটা অ্যাডভান্স লার্নার হিসাবে সেইগুলো দুই একটা দেওয়া শুরু করছি। পরবর্তী যখন অ্যাডভান্স লার্নারের জন্য আলাদা ক্লাস হবে তখন আরও ডিপ, আরও গভীরে প্রবেশ করতে হবে। একটা যদি বলা হয় দ্য statesman say we shall discuss the matter। দেখো এখানে বক্তা কে? দ্য স্টেটসম্যান। তোমরা সবাই জানো দ্য স্টেটসম্যান একটা পত্রিকার নাম। কিসের নাম? সে নিশ্চয়ই কোনো মানুষ না, এটা পত্রিকা, কোনো একটা বস্তু। দ্য স্টেটসম্যান সেজ, স্টেটসম্যান পত্রিকা বলে উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার, আমরা ব্যাপারটি আলোচনা করব। এইখানে কিন্তু যখন আমি এই সাবজেক্টটা চেঞ্জ করবো তখন কিন্তু ওই জায়গায় এখানে হিসাব মতো দে হওয়ার কথা, কিন্তু দে হবে না। কি হবে? দ্য স্টেটসম্যান says that it will discuss the matter। ভিউয়ার্স, আমাদের চ্যানেলটি দ্য এডুকেশন সেন্টারকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন, এবং যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে প্লিজ জানাবেন।